নমস্কার, বাংলা স্পেয়ারে প্রথম ভিডিওয়ে আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন যে তিনি চান সব ভারতীয় হাম দো হামারা চার এই স্লোগান নিয়ে পরিবার পরিকল্পনা করুক, আর আমাদের মিডিয়া সেটা নিয়েই একেবারে অতি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। শুভেন্দু অধিকারী রোজ তাকে কোনো না কোনো বিবৃতি দিতেই হয়। আজকে সিদ্দিকুল্লাহ তাকে একটা লোপ্পা বল দিয়েছেন, তিনি মাঠের বাইরে করে দিয়েছেন। কিন্তু সিদ্দিকুল্লাহটা কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী জামায়াতে উলেমা হিন্দের পশ্চিমবঙ্গ শাখার প্রধান এবং রাজ্য মন্ত্রিসভায় একজন অতি গৌণ মন্ত্রী, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় লাইব্রেরি নামক একটি এক্সটিংক্ট স্পিসিসের দায়িত্ব দিয়ে রেখে দিয়েছেন। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী যত মুখে ফরফর করেন, আদতে যে তার জ্ঞানগম্যি কার্যত নেই বললেই চলে, সেটা এই ধরনের মন্তব্য থেকে পরিষ্কার হয়ে যায়। তিনি বলছেন যে চীনের জনসংখ্যার সঙ্গে পাল্লা দিতে গেলে আমাদের ভারতবর্ষবাসীকেও পরিবার পিছু 4 জন সন্তানের জন্ম দিতে হবে। তিনি একটা রাজ্যের মন্ত্রী, দায়িত্বশীল পদে আছেন, কিন্তু কথা জানেন না যে ভারতবর্ষ জনসংখ্যাতে চীনকে টপকে গেছে বছর 3 আগেই। অর্থাৎ একদা যে চীন জনসংখ্যার হারে পৃথিবীর 1 নম্বর দেশ ছিল, এখন সেই জায়গাটা নিয়ে নিয়েছে ভারত। আর ইনফ্যাক্ট এই জনসংখ্যা ছাড়া বাকি সমস্ত কিছুতে ভারত চীনের তুলনায় কয়েক আলোকবর্ষ পিছিয়ে আছে। ভারত এবং চীন ধরা যাক তর্কের খাতিরে যদি 4 জন করে সন্তান জন্মগ্রহণ করলো এবং তার ফলে ভারতবর্ষের আজকের 140 কোটি 200 কোটিতে গিয়ে দাঁড়ালো, প্রথম কথা তাদের খাওয়াবে কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী তো খাওয়াবেন না, তার নেত্রীও খাওয়াবেন না। এই যে এত একটা জনবিস্ফোরণ হবে, তার দায়টা নেবে কে? আর 2, এতৎসত্ত্বেও চীনের সঙ্গে যদি আগামীকাল যুদ্ধ বাঁধে ভারতবর্ষ, তাহলে 10 গোল খাবে। কেননা প্রতিটি ক্ষেত্রে সমাজ অর্থনীতির উন্নয়নের প্রতিটি ইন্ডেক্সে চীন আমাদের চাইতে কয়েক আলোকবর্ষ এগিয়ে আছে। তার চেয়েও বড় কথা, সিদ্দিকুল্লাহ চৌধুরী এটাও জানেন না যে চীন যে একদা 1 চাইল্ড পলিসি করেছিল, অর্থাৎ একটার বেশি সন্তান কেউ কোনো দম্পতি থাকতে পারবে না, এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যে বীভৎসভাবে রাষ্ট্রকে ব্যবহার করা হয়েছিল এবং পুলিশ পার্টি ময়দানে নেমে গর্ভবতী মহিলাদের উপর অত্যাচার চালিয়েছিল, আমি তার কোনো কোনো নিদর্শন সচক্ষে দেখে এসেছি চীনে। কিন্তু তার পরিণতিতে যেমন জনসংখ্যা কমেছে, তেমনি একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে চীনের পপুলেশনের অধিকাংশই বয়সে প্রবীণ, ইয়াং জেনারেশনের সংখ্যা ক্রমশ ডিমিনিশিং। সুতরাং নিজেদের ভুল বুঝতে পেরে কমিউনিস্ট পার্টি অফ চায়না প্রথমে একটি শিশুর নীতি থেকে সরে এসে 2টি, এবং এখন তারা অ্যালাউ করেছে যে একজন দম্পতি ইচ্ছে করলে 3টি সন্তানেরও বাবা মা হতে পারে। অতএব চীন কিন্তু আর জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেই ধরনের ড্রেকনিয়ান মেজারের রাস্তাতেই নেই। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী এই ধরনের তথ্যের সঙ্গে অবগত থাকবেন সেটা আমি প্রত্যাশা করি না। কেননা আউশগ্রাম আর ওই বর্ধমানের কিছু এলাকার বাইরে তার জ্ঞানগম্যি অত্যন্ত সীমিত, সেটা আমরা জানি। কিন্তু আমার যেটা অবাক লাগছে সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশে, যেখানে আমাদের স্বভাষী স্বজন এবং সধর্মীরা
কার্যত কাতলে আমের মুখোমুখি হচ্ছেন, তখন ঠিক সেই সময় টিএমসি মনে করেছে যে ওয়াকফ বোর্ডের ইস্যুটাকে সামনে এনে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে এটাই হচ্ছে এ রাজ্যে মুসলিম তোষণের একেবারে আদর্শ সময়। এই গতকাল সিদ্দিকুল্লাহ কলকাতা শহরের প্রাণকেন্দ্র অচল করে দিয়ে ওয়াকফ বোর্ডের এই ওয়াকফ বিল যেটা বিজেপি সরকার আনতে চাইছে তার বিরুদ্ধে একটা বিশাল জনসভা করেছেন। আর আজকে তারই অনতি দূরে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল ঠিক একই বিষয়ে একই রকম ভাষায় বিজেপির নিন্দা মন্দ করে ওয়াকফকে সামনে রেখে আরও একটা সভা করল। আমার প্রশ্ন হলো, এদের কি ন্যূনতম বিচার বিবেচনা বোধ লোপ পেয়ে গেছে? স্থান কাল পাত্র বলে একটা কথা আছে, ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি। এটা কি ওয়াকফ বোর্ডের সমস্যা নিয়ে বাংলার মুসলমান সমাজের সামনে হাজির হওয়ার এবং তাদের সুসংহত করার প্রকৃষ্ট সময়? যখন আমরা বাঙালিরা আমাদের সীমানার ওপারে আমাদের হিন্দু ভাইদের দুর্গতির কথা ভেবে আমরা ভয়ে কম্পমান এবং কায়মনোবাক্যে প্রার্থনা করছি যাতে এই হিংসা, এই তাণ্ডব, এই অহেতুক রক্তপাত বন্ধ হয়, তখন কলকাতাতে এই ধরনের অবিমৃষ্যকারিতার দৃষ্টান্ত তৃণমূল কংগ্রেস স্থাপন করছে কোন উদ্দেশ্য নিয়ে? এর পিছনে তাদের খুব একটা মতলব আছে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু তৃণমূল কংগ্রেস দলটির যে মস্তিষ্ক বলে কিছু নেই, বিবেক বুদ্ধি বলে কিছু নেই, মানবতা বোধ বলে কিছু নেই, কোনটা সময় কোনটা অসময়, কোনটা নত্য কোনটা সত্য, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা নির্ধারণ করার ক্ষমতা নেই, এই ধরনের হঠকারী ঘটনা দেখলে আমার সেটাই মনে পড়ে। প্রথম কথা হচ্ছে, আগামীকালই এই ওয়াকফ বিল সংসদে পাশ হচ্ছে না। কেননা এই যে গত সপ্তাহে সভার কাজ পণ্ড হয়ে গেলেও এই একটি ব্যাপারে লোকসভায় কিছুক্ষণের জন্য একটি সিদ্ধান্ত হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, প্রথমে কথা ছিল যে উইন্টার সেশনের মধ্যেই এই যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বসেছে, প্রস্তাবিত সংশোধনী বিলটির খসড়া পরীক্ষা নিরীক্ষা করে তাদের মতামত জানানোর জন্য তাদের রিপোর্ট এই উইন্টার সেশনেই দিতে হবে। কিন্তু ওই কমিটির লোকজন একেবারে সর্বদলীয়ভাবে স্পিকারের কাছে আবেদন করেছেন যে এত তাড়াতাড়ি এত জটিল কাজ তাদের পক্ষে করা সম্ভব নয়, এখনও স্টেক হোল্ডারদের বহু লোকের সঙ্গে কথাবার্তা বলা বাকি, অতএব তাদের আরও অনেক বেশি সময় দিতে হবে। সুতরাং স্পিকার তাদের সময়সীমা বাড়িয়ে এবার ঠিক হয়েছে বাজেট অধিবেশনের শেষ দিন জমা দিলেই হবে। বাজেট অধিবেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়, একটা পর্ব শুরুতে হয়ে দিন 15, তারপরে বন্ধ হয়ে যায়, তারপরে ভোট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের বাজেট নিয়ে ডিবেট হয়, তারপরে শেষ হয় বাজেট অধিবেশন। সুতরাং এপ্রিল মে মাসের আগে এই পর্ব শুরু হবার কোনো সম্ভাবনাই নেই। এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে যেরকম প্রতিবাদ প্রতিরোধ মুসলিম সমাজের মধ্যে থেকে এই প্রস্তাবিত সংশোধনী সম্পর্কে দেখা যাচ্ছে, তাতে দুপা এগিয়ে নরেন্দ্র মোদী সরকার শেষ পর্যন্ত 4 পা পিছিয়ে আসবেন কিনা
সেটাও অনিশ্চিত। অতএব যে ঘটনাটি অবশ্যম্ভাবী নয়, যে ঘটনাটি ঘটতেও পারে নাও ঘটতে পারে, তেমন একটি বিষয়কে নিয়ে এমন একটি অসময়ে এই চর্চা রাজপথ দখল করে কি খুব প্রয়োজনীয় ছিল? প্রথম কথা হচ্ছে, এর তৃণমূল কংগ্রেসের যেসব নেতা এই উদ্যোগের বিরোধিতা করছেন, তাদের মধ্যে অন্যতম অবশ্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ছলছল করেন যত, গভীর ততটা নন, এবং তিনি চেঁচাতে খুব ভালো পারেন। কিন্তু ওয়াকফ বিলের সীমাবদ্ধতাটা কোথায় এবং কেন তারা এটাকে আপত্তি করছেন, আমি মন দিয়ে তার বক্তব্য শুনে সেটা বুঝতে পারিনি। আর ফিরহাদ হাকিম বলার চেষ্টা করছেন যে এই উদ্যোগটা, একই কথা কল্যাণও বলেছেন, যে ভারতবর্ষের সংবিধান হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে যে যার মতো করে ধর্ম পালনের যে অধিকার দিয়েছে, এই ধরনের বিল সেই অধিকারের উপর হস্তক্ষেপ। প্রথম কথা, ওয়াকফ বিলের প্রেক্ষাপট কি ফিরহাদ হাকিম কি তা জানেন? ফিরহাদ হাকিম কি জানেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই ওয়াকফ অ্যাক্ট কতবার সংসদে সংশোধিত হয়েছে? তখন যদি সংবিধানের প্রদত্ত একটা মৌলিক অধিকার হরণের কোনো প্রস্তাব না এসে থাকে বা দুর্ভাবনা না হয়ে থাকে, তাহলে আজকে হঠাৎ হবে কেন? বস্তুত অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত ইল ইনফর্ম লোকেরা যখন এই ধরনের স্পর্শকাতর ইস্যু নিয়ে মানুষকে খ্যাপানোর চেষ্টা করেন, তখন তা একটা বিপজ্জনক আকার ধারণ করে। তৃণমূল কংগ্রেসের ওয়াকফ সংক্রান্ত বক্তব্য শুনে আমার সে কথাই বারে বারে মনে হচ্ছে, এবং আমি স্থির করেছি যে আমি ভেবেছিলাম যে কোথাকার জল কোথায় গড়ায় সেটা দেখে পরে হয়তো এটা নিয়ে আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। কিন্তু যেহেতু এখন দেখছি পশ্চিমবঙ্গে বিষয়টা নিয়ে শাসক দল বেশ জলঘোলা করবে বলে মাঠে নেমে পড়েছে, অতএব আমি আগামীকাল বা অথবা পরশু থেকেই এই ওয়াকফ বিল নিয়ে পরপর কয়েক কিস্তিতে আপনাদের সঠিক তথ্য পরিবেশন করব, একেবারে নৈর্ব্যক্তিকভাবে, কারুর কোনো পক্ষ না নিয়ে। প্রথম কথা হলো যে এই যে ওয়াকফ বস্তুটা, এটা এলো কোথা থেকে? সেটা হচ্ছে যে যখন এ রাজ্যে, আমাদের দেশ মুসলিম শাসনের অধীন ছিল, তখনই এই ওয়াকফ প্রপার্টি, মানে ঈশ্বরের নামে প্রদত্ত যে সম্পত্তি, সেটা ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছিল এবং প্রভিন্সিয়াল ও ডিস্ট্রিক্ট অফিসিয়ালসরাই সেটা দেখভাল করতেন। তারা, তাদের বলা হতো সাদারে সুবা, সাদারে সরকার এবং কাজী। There were also a separate department to look after the religious endowments known as Awani Mehzabi or Unure Mehzabi. এটা ছিল মুসলিম আমলের ব্যবস্থা। তারপরে দেশ স্বাধীন হওয়ার অনেক আগেই হায়দ্রাবাদ স্টেট, মানে নিজামের রাজত্বে, এই রকম একটা এক্লেসিয়াস্টিক্যাল ডিপার্টমেন্ট তৈরি হয়, যাদের কাজ ছিল এই চ্যারিটেবল এন্ডাওমেন্টগুলোকে দেখভাল করা, তাদের সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করা, এবং এর মধ্যে ওয়াকফ প্রপার্টিও ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ইসলামিক জুরিসপ্রুডেন্সে বলা আছে
The donor of a waqf property has the power to nominate an administrator or a curator who is known as mutwali. এটা হচ্ছে ইসলামিক জুরিসপ্রুডেন্স। ইসলামের নিজস্ব শরীয়তি আইন যেমন আছে, তেমনি এই ওয়াকফ নিয়েও তাদের নিজস্ব আইন আছে। সেই আইন অনুযায়ী বলে যে ব্যক্তি ঈশ্বরকে তার সম্পত্তি দান করছেন, তার অধিকার থাকবে, তিনি মনোনীত করে যাবেন যে তার অবর্তমানে এটা পরিচালনার ভার কার হাতে থাকবে, কে হবেন এর কিউরেটর অথবা অ্যাডমিনিস্ট্রেটর। এই ভদ্রলোককেই বলা হয় মুতওয়ালি। ওয়াকফ প্রপার্টির দেখভালের দায়িত্ব সাধারণভাবে যাদের উপর ন্যস্ত থাকে। ইংরেজ জমানায় এই এন্ডাওমেন্ট প্রপার্টিগুলো একটা আইনের আওতায় আনা হলো, যে আইনের নাম দেওয়া হলো রিলিজিয়াস এন্ডাওমেন্টস অ্যাক্ট 1863। তারপরে আরেকটা হলো, সেটা হচ্ছে চ্যারিটেবল এন্ডাওমেন্ট অ্যাক্ট 1890। তার মানে মুঘল আমলের থেকে ধীরে ধীরে এই ওয়াকফ সম্পত্তি, এন্ডাওমেন্ট প্রপার্টিগুলো নিয়ে সরকারি স্তরে চিন্তাভাবনা যেমন হচ্ছে, তেমনি আইন প্রণয়নের প্রক্রিয়াও শুরু হয়েছে। সেটা প্রথম শুরু হয়েছে ইংরেজ আমলে 1863 সালে, অর্থাৎ সিপাহী বিদ্রোহের মাত্র 7 বছরের মাথায়। সুতরাং বুঝতেই পারছেন যে এই যে প্রক্রিয়াটা কখনো থেমে থাকেনি। যখন যেমন পরিস্থিতি তৈরি হয়েছে তখন সেভাবেই যারা শাসক তারা এই আইনের প্রয়োজনীয় পরিবর্তন, সংশোধন ইত্যাদি এনেছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই উদ্যোগটাই অবৈধ, বা এই উদ্যোগটা সংবিধান বিরোধী, বা এই উদ্যোগের মধ্যে দিয়ে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এই ধরনের অশিক্ষিত মিথ্যাচার কোনো অবস্থাতেই বরদাস্ত করা যায় না। তারপরে এই দুটি আইন ইংরেজ আমলে ছিল। তারপরে প্রথম একমাত্র ওয়াকফ নিয়ে একটা সুনির্দিষ্ট এবং পৃথক আইন তৈরি হলো 1913 সালে, ইংরেজ আমলে। সেই আইনটির নাম ছিল মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট। এই অ্যাক্টটার মাধ্যমেই প্রথম সরকারিভাবে পারিবারিক ওয়াকফ এর ভ্যালিডেশন অর্থাৎ বৈধতা স্বীকৃত হলো। কিন্তু এক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ এফেক্টের কথা বলা হলো না। অর্থাৎ এই আইন বলল যে আজকে থেকে আমরা এটাকে বৈধ বলে ঘোষণা করছি, কিন্তু এর সূচনা লগ্ন থেকে বৈধতা কিন্তু আমরা এর মধ্যে বিচার্য বিষয়ের মধ্যে আনিনি। এরপরে ইংরেজ শাসকদের কাছে, বিশেষ করে ইংরেজ রাজাদের কাছে মুসলমানরা গিয়ে আপত্তি জানান যে মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট 1930 was legislated which accorded retrospective validity to all family waqfs and extended it to the whole of India. তার মানে মুসলমানদের আর্জিতে কর্ণপাত করে যে ইংরেজ 1913 সালে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেব না বলে সিদ্ধান্ত নিয়েছিল এবং আইন করেছিল, তারা নিজেদের সিদ্ধান্ত বদলে মুসলিমদের দাবি মেনে ওই রেট্রোস্পেক্টিভ এফেক্টের ক্লজ 1930 সালের আইনে আবার ফিরিয়ে আনলো। তার আগে মুসলমান ওয়াকফ অ্যাক্ট 1923
বলে আরেকটা আইন তৈরি হয়েছিল, যার লক্ষ্য ছিল এই ওয়াকফ ইনস্টিটিউশনগুলোর এবং তাদের সম্পত্তিগুলোর যাতে ভালোভাবে সুশাসনের মধ্যে দিয়ে পরিচালিত হয়। The Musalman Waqf Act of 1923 left the dispute resolution mechanism to civil courts. তাতে বলা হলো যে যদি এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো মতবিরোধ দেখা দেয় তাহলে সেটা বিচারের ভার থাকবে আমাদের দেশের দেওয়ানি আদালতগুলোর উপর, এবং সেই দেওয়ানি আদালতগুলোই ঠিক করে দেবে যে কিভাবে কোন ওয়াকফ প্রপার্টির পরিচালনা করতে হবে। তারপরে এলো স্বাধীনতার পরে তৎকালীন শাসক অর্থাৎ কংগ্রেস দল মনে করেছিল যে ওয়াকফ রাজ্য স্তরের ওয়াকফ প্রতিষ্ঠান বা সম্পত্তিগুলির দেখভাল ও পরিচালনার জন্য একটা পৃথক সংস্থা থাকা উচিত। এতদিন পর্যন্ত যে অ্যাক্টগুলো চালু ছিল সেগুলো ছিল সর্বভারতীয়, কিন্তু কংগ্রেস এসে মনে করলো যে না, এটাকে ভেঙে দিয়ে রাজ্য স্তরের জন্য সম্পূর্ণ আলাদা করে একটা আইন করা দরকার, এবং সেই মতো দ্য ওয়াকফ অ্যাক্ট অফ 1954 ওয়াজ এনঅ্যাক্টেড। দেশ স্বাধীন হওয়ার 7 বছর পরে দেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 2 বছর পরে। তাতে কি বলা হলো? তাতে বলা হলো যে দুটো ওয়াকফ বোর্ড থাকবে, একটা হচ্ছে স্টেট ওয়াকফ বোর্ড, আরেকটা হচ্ছে সেন্ট্রাল ওয়াকফ বোর্ড কাউন্সিল অ্যাট দ্য সেন্ট্রাল লেভেল। এরপরে আরও বেশ কয়েকবার এই আইন সংশোধিত হয়েছে, এবং যতবার সংশোধিত হয়েছে ততবারই কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এই সংশোধনীগুলো বৈধ বলে মেনে নিয়েছে। এরপরেও আরও ইতিহাস আছে, আজকে তার কথা বলে আমি আপনাদের ভার বাড়াতে চাই না। সম্ভবত আগামীকাল থেকেই আমি সাম্প্রতিককালে ওয়াকফ নিয়ে কি কি ঘটনা ঘটেছে, আইনে আরও কি কি পরিবর্তন এসেছে, এবং শেষ পর্যন্ত বিজেপি নরেন্দ্র মোদী সরকার এই আইনে সংশোধনী এনে ঠিক কী করতে চাইছেন, কোথায় মুসলিমদের প্রধান আপত্তি, কেন আপত্তি, সেই আপত্তি কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে আলোচনা করব। হয় আগামীকাল থেকে শুরু করব, নয় পরশু। ভালো থাকবেন, নমস্কার।